সবাই গল্পটি পড়ার আগে মোবাইলের সাউন্ডটি সম্পূর্ণ কমিয়ে গল্প পড়া শুরু করুন। না হলে গল্প পড়তে ভালো লাগবে না, কারণ গল্প অন্য বিশেষ করার কারণে গল্পটি পড়তে সমস্যা হবে। সবাই মোবাইল সাউন্ডটি পুরোপুরি কমিয়ে গল্প পড়া শুরু করুন। ধন্যবাদ। এখানে নির্বাচন করার লোককে প্রচারণা করতেছে, আমাদের বসে থাকার উপায় নেই। যার কারণে আমরা মাতার বাড়ির সমস্ত এলাকার লোকজনের কথাই বশীভূত হয়ে আজকে জুমার নামাজের পরে আমরা মাতার বাড়ির অর্ধেক অংশ প্রদক্ষিণ করেছি। অন্তত 4-5 হাজার লোক নিয়ে আমরা ঘুরে আসছি। আপনারা যে ভালোবাসা দেখাইছেন এবং যে কৃতজ্ঞতা দেখাইছেন, এত বড় বিশাল এখানে এখনো পর্যন্ত কোনো ভোটের আমেজ সৃষ্টি হয় নাই। তবু আজকের এই প্রথম দিনে ভোটের একটা পরিপূর্ণ অংশ হিসেব মনে করে আপনারা যে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আমাকে ধন্য করেছেন, তার জন্য সমস্ত যারা আজকে আমার সাথে এই সুনানে গিয়েছিলেন সবাইকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা লক্ষ লক্ষ আমার মনে হয় 50 লক্ষ টাকা দিয়েও এইরকম একটা আজকের যে সুনান আমি করতে পেরেছি, মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করছি। রুহুল ভাই ভালোবাসা আদায় করে এগুলো আদায় করে নিতে জানে। আমরা কাউকে অন্যায় করি নাই, অবিচার করি নাই, অত্যাচার করি নাই, ভূমি দর্শু হিসেবে চিহ্নিত হয় নাই, বিভিন্ন মানুষকে হয়রানি করি নাই, নারী পুরুষের বিচার সমানভাবে করেছি, কারো জমা টাকা আত্মসাৎ করি নাই, টিউবওয়েল দিবে বলে প্রতারণা করে মানুষের টাকা আত্মসাৎ করি নাই, আমি মানুষের জমা টাকা আত্মসাৎ করি নাই। আমি এমন একজন ব্যক্তি, আপনাদের নতুন করে আমার পরিচয় দেওয়া লাগবে না। কখনো মিথ্যার আশ্রয় নেয় না এবং অপশক্তিকে প্রশ্রয় দেয় না। কখনো মদ, জুয়া, বিসি আর গাঁজা কোনো কিছুর সাথে আপোষ করে না। এখানে 2টি মেগা প্রকল্প আছে। এই প্রকল্পগুলির সুরক্ষার জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে যদি ভালোবেসে থাকেন, আমাকে এই 2টা প্রকল্পের যে লুটপাট হয়েছে, মানুষকে চাকরির নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা বিক্রি করে রুহুল ভাই কখনো খাবে না। তাই বললাম, রুহুল ভাই কখনো মানুষের চাকরির মূল্য যদি প্রতি মাসে 40,000-45,000 টাকা হয়, আমি 15,000 টাকা দিয়ে, আমি যদি নির্বাচিত হই 15,000 টাকা দিয়ে কাউকে বিদায় করবো না। ন্যায্য যত মজদুরি আপনার আসে, 30,000 হোক 35,000 হোক, সেই টাকা নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন। এইটার গ্যারান্টি দিয়ে আমি আবারও আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখানে যারা আছেন মাতার বাড়ির এখানে পুরান বাজারে 10-12টার উপরে চায়ের দোকান আছে, সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা আছে। আপনারা যার যা ইচ্ছা সেখানে কৃতজ্ঞতা জানিয়ে মা বোনের কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা।
ক্ষুদ্র মাঝারি উৎপাদন স্মল অ্যান্ড মিডিয়াম প্রোডাকশন উৎপাদনের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প স্মল ইন্ডাস্ট্রি এবং এর জমি এবং কারখানা ভ্রমণ ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা হয়। এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের 31 থেকে 120 জন শ্রমিক কাজ করে। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যে সব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভ্রমণ ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা হয়। এই ধরনের শিল্প 16 থেকে 50 জন শ্রমিক কাজ করে। আবার উৎপাদনের ক্ষেত্রে মাঝারি শিল্প মিডিয়াম ইন্ডাস্ট্রি বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলো জমি এবং কারখানা ভ্রমণ ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকা ও অনাধিক 50 কোটি টাকা হয়। এইসব শিল্পের ক্ষেত্রে 300 জন শ্রমিক নিয়োজিত থাকে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান শ্রমগণ শিল্প প্রতিষ্ঠান ক্ষেত্রে মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা সর্বোচ্চ 1000 জন। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভ্রমণ ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত হয়। এইসব প্রতিষ্ঠানে 51 থেকে 150 জন শ্রমিক নিয়োজিত থাকে। বৃহদায়তন উৎপাদন লার্জ স্কেল অফ প্রোডাকশন উৎপাদনমুখী বৃহদায়তন শিল্পের জমি এবং কারখানা ভ্রমণ ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার বেশি হয়। এ ধরনের শিল্প প্রতিষ্ঠানে 300 জনের বেশি শ্রমিক নিয়োজিত থাকবে। যে সকল তৈরি পোশাক শ্রমগণ শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের সংখ্যা 1000-এর বেশি, কেবল সেই সকল তৈরি পোশাক শিল্প বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত থাকে। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যে সব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার বেশি হয়। এইসব শিল্প প্রতিষ্ঠানে 150 বেশি শ্রমিক নিয়োজিত থাকে। কাম উৎপাদন মাত্রা অপটিমাম স্কেল অফ প্রোডাকশন এই ধরনের উৎপাদনের একক প্রতি উৎপাদন ব্যয় সবচেয়ে কম হয়। এইরূপ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় বিবেচনা সম্ভব। উৎপাদনের মাত্রার ধারণা কনসেপ্ট অফ স্কেল অফ প্রোডাকশন জনাব আরফিন দেশের স্বনামধন্য বিস্কুট উৎপাদক একটি প্রতিষ্ঠান ব্যবস্থাপক হিসাবে কাজ করে। তিনি নিজেই একদিন নতুন একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠানের নাম দিলেন সুইট বিস্কুট কোম্পানি। উক্ত প্রতিষ্ঠান 3 ধরনের বিস্কুট উৎপাদন করে, যেমন কম মিষ্টির বিস্কুট, মধ্যম মিষ্টির বিস্কুট এবং অতি মিষ্টির বিস্কুট। বছর শেষে দেখা গেল যে তিনি প্রচুর পরিমাণে অর্থ মুনাফা অর্জনে করতে সক্ষম হয়েছে। বর্তমানে তিনি ঢাকার অদূরে নারায়ণগঞ্জে আরেকটি বিস্কুট ফ্যাক্টরি স্থাপন করেছেন। এজন্য তাকে কিছু আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হয়েছে। তার প্রত্যাশা একদিন তিনি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে তার উৎপাদিত ওই 3 ধরনের বিস্কুট পৌঁছে দিবেন। কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিস্কুট পৌঁছানো সহজ বিষয় না। এই জন্য তার পরিবহন ও বিপণনের অন্যান্য খরচও বাড়বে। এইদিকে পাওনাদাররা তাদের পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দিচ্ছে। আর্থিক অসচ্ছলতার টাকা এই মুহূর্তে তার জন্য পাওনা পরিশোধ করা কঠিন হয়ে পড়ছে। হঠাৎ করে সুইট বিস্কুট কোম্পানির এরূপ অবস্থা কেন হলো?
এই উত্তর একটাই, উক্ত প্রতিষ্ঠানে শুধু আয় বা লাভের কথা চিন্তা করে পণ্য উৎপাদন করেছে, কিন্তু কী পরিমাণ উৎপাদন করতে হবে, তখন খরচ কেমন হবে তা একটু ভেবে দেখেনি। তাদের উচিত ছিল উৎপাদন মাত্রায় বিবেচনা করে অগ্রসর হওয়া। উল্লেখ্য যে একজন উৎপাদক প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধা বিবেচনা করে উৎপাদনের উপকরণসমূহ ও মাধ্যমে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে তাকে উৎপাদন মাত্রা স্কেল অফ প্রোডাকশন বলে। এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো উৎপাদন বাড়ানো। नहीं लग रहा है तेरा रोना। উৎপাদন মাত্রার গুরুত্ব। জনাব কিবরিয়া একজন ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে উৎকৃষ্ট মানের চানাচুর উৎপাদন করা হয়। প্রতি বছর তার উৎপাদিত চানাচুরের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে, তাই তিনি প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতা যাচাই বাছাই করার পর চানাচুর উৎপাদন করেন। এক্ষেত্রে তিনি প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করেন। ফলে তার উৎপাদিত পণ্যের বিক্রি যথাসময়ে করা সম্ভব হয়। উৎপাদন মাত্রার বিষয়টি বিবেচনা রেখে বলে আজ জনাব কিবরিয়া একজন সফল ব্যবসায়ী। উৎপাদন মাত্রা সঠিকভাবে নির্ধারণ করা সব প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য, কেননা সঠিকভাবে উৎপাদন মাত্রা নির্ধারণ করতে পারলেই উৎপাদনের উপকরণ খরচ যেমন কম হয়, তেমনি পণ্যের একক প্রতি গড় উৎপাদনের খরচ কম হয়। একক প্রতি প্রতিষ্ঠানের কম মাত্রার হওয়া উচিত, যেমন প্রয়োজনের তুলনায় পণ্য কম বা বেশি উৎপাদন না হয়। উল্লেখ্য যে উৎপাদনের জন্য মাত্রা স্বাভাবিক তুলনায় কম হলে সম্পদের অপচয় বাড়ে। আচ্ছা, শ্রমের সদ্ব্যবহার, ইউটিলাইজেশন অফ লেবার। উৎপাদনের উপকরণসমূহের মধ্যে শ্রম হলো মানবীয় উপাদান। শ্রমের সঠিক ব্যবহারের উপর প্রতিষ্ঠানের সব ধরনের সাফল্য। আচ্ছা, উৎপাদনের ক্রেতারা সবসময় শাকসবজি দুনো বোঝায়। তরে গাল ফাড়ি আর উঠতে নেই নজানি ফজানি ফে ওই দে মেরিডিট টমাস গিবসের মতে ইকোনমিক্স অফ স্কেল ইজ দ্য রিডাকশন ইন unit cost is increasing size. বাইতারা হাড়া মাঝে মনে কেন ওষুধ বাইতারা হাড়া এটাই নোড়ে দেখে দিনি নোড়ে না কেউ এই না বুঝিস তুই এক পুরা ন বুঝিবি তো বুঝানো বলবো। উপকরণের কাম্য জীবন যাত্রা মান উন্নয়ন, ডেভেলপিং স্ট্যান্ডার্ড অফ লিভিং। ক্রেতারা সবসময় কম দামে ভালো মানের পণ্য হাতের কাছে পেতে চায়। উৎপাদন মাত্রা যথাযথ প্রয়োগের ফলে কম দামে ভালো মানের পণ্য উৎপাদন সম্ভব হয়। এতে ক্রেতাদের জীবনযাত্রার মান বাড়ে। মান উন্নয়ন, ডেভেলপিং স্ট্যান্ডার্ড অফ লিভিং। ক্রেতারা সবসময় কম দামে ভালো মানের পণ্য হাতের কাছে পেতে চায়। উৎপাদন মাত্রা যথাযথ প্রয়োগের ফলে কম দামে ভালো মানের পণ্য উৎপাদন সম্ভব
হয়। এতে ক্রেতাদের জীবনযাত্রার মান বাড়ে, নতুন কর্মসংস্থানের সুযোগ, অপরচুনিটি অফ নিউ এমপ্লয়মেন্ট ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের মাত্রার ভূমিকা অপরিসীম। উৎপাদন মাত্রা বাড়ানোর ফলে উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন নতুন করে কর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন হয়। এভাবে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়। মেরে হাত কারিগরি জ্ঞান ব্যবহারের সুযোগ, অপরচুনিটি ইউজিং টেকনিক্যাল নলেজ, পণ্যের কাঁচামালের পরিমাণ। জিকুতে হবে না, বুঝলাম জিকো জিকো জেহান কয় মিনিট 10 এবার যেটা বেশি করে ফেলা তুই হমিনিটও দিস মানে তুই গরম দিয়ে হমিনিট দিস ও আচ্ছা হমিনিটও দিই নই ধরিয়ে নাই কি জব কি হতে দেই থিয়া সাইকেল তো বেশ কম মিনিট বেশ কমই যাবে এটা 2 মিনিট চুপ করে দাও যখন আনতে আসবে হ্যাঁ একটা তো লাই করি মোবাইল তো শেষ করি দে 12 মিনিট গজ্জা তলে তুই ও আল্লাহ তো বুড়া তো কুম্বা তার মানে উঠে দিয়ে উৎপাদন মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মৃত ব্যয়। উৎপাদন মাত্রা কি? হোয়াট ইজ দ্য ইকোনমিক্স অফ স্কেল? উৎপাদন মাত্রা বলতে উৎপাদনের সর্বোচ্চ পরিমাণকে বোঝায়। আর মাত্রাজনিত ব্যয় সংকোচনের বা মৃত ব্যয়। উৎপাদন মাত্রা বলতে উৎপাদন বাড়ার সাথে সাথে সনেট জামিল ও আর 3 ভাই মিলে 2012 সালে একটি কারখানা স্থাপন করেন। সেখানে বাংলাদেশের সব থেকে সুন্দর টেকসই মানসম্মত মোমবাতি উৎপাদিত হয়। তারা লক্ষ্য করেন মোমবাতির মোট উৎপাদনের সাথে একক প্রতি উৎপাদন খরচ প্রত্যক্ষভাবে জড়িত। তাহারা এখন মোট 110,000 একক মোমবাতি তৈরি করেন। তখন একক প্রতি ব্যয় বা খরচ হয় 3 টাকা। আবার তারা যখন উৎপাদনের মাত্রা বাড়িয়ে মোট 20,000 একক মোমবাতি তৈরি করেন, তখন একক প্রতি উৎপাদন ব্যয় কমে 2.75 টাকা দাঁড়ায়। তারা একক প্রতি উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে মোট উৎপাদনের মাত্রা আরও বাড়িয়ে 30,000 টাকার একক মোমবাতি প্রস্তুত করেন। কিন্তু এতে দেখা গেল যে একক প্রতি উৎপাদন ব্যয় 275 টাকা থেকে বেড়ে উন্নত হয়। তাই বলা যায় মোট উৎপাদন বাড়লে যে সব সময় একক প্রতি উৎপাদন ব্যয় কমে যাবে তা ঠিক নয়। মাত্রাজনিত ব্যয় সংকোচন ধারণা বা মৃত ব্যয়। উৎপাদন মাত্রা বলতে উৎপাদন সেই ধারণাকে বোঝায় যেখানে উৎপাদনে বাড়লে যে একক প্রতি উৎপাদন ব্যয় কমে যায়। উল্লেখ্য যে উৎপাদন মাত্রার সাথে ব্যয়ের সম্পর্ক বিদ্যমান থাকে তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের পর একক প্রতি উৎপাদন ব্যয় আবার বাড়তে থাকে। তাই বলা যায় উৎপাদনের পরিমাণ বাড়ার ফলে যখন পণ্য বা সেবার একক প্রতি গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকে তখন তাকে মাত্রাজনিত উৎপাদন সংকোচন মৃত ব্যয় যাত্রা ধারণা লাভ করে। মেরে হাতে পোজো আমার হিয়াতি দে উৎপাদন মৃত ব্যয়। উৎপাদন মাত্রা বলতে উৎপাদনের সেই ধারণাকে বোঝায়। সনেট জামিল ও আরিফ 3 ভাই ডেভেলপিং স্ট্যান্ডার্ড একটি প্রতিষ্ঠানের সব সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা উৎপাদন করা হয় তার পরিমাণকে উৎপাদনের মাত্রা বলে। তার পরিমাণকে উৎপাদন 19, 20, 21 20 10 31 তাহলে 20 মিনিট করতে হবে, আরও 21 মিনিট করতে হবে। উৎপাদন ব্যবস্থা সম্পর্কে সঠিক ধরনের ক্রেতা কেন্দ্রিকতা, কাস্টমাইজেশন কেন্দ্রিকতা। কাঁচামালের অভাব উৎপাদন ক্ষমতার কমায় ব্যাখ্যা করুক। উৎপাদন ক্ষমতা
হলো কোন উৎপাদন সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। উৎপাদন বলতে কাঁচামালের উপর অনেকাংশ নির্ভরশীল। কাঁচামাল উৎপাদন কাঁচামাল হলো উৎপাদনের উপকরণ। ব্যবসায় শ্রমের সহজলভ্যতা কি বিষয়ে আরো 1 মিনিট করা হলো। খাদ্যশস্যর পরেই এই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িত আছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময়ে গড় গৃহস্থ নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এই দেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয় এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশে বিভিন্ন লোকশিল্পের কতগুলো এক সময়ে এমন উচ্চমানের ছিল, আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরে অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এবং শুকনো সুতা দিয়ে বোনা হতো, যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতাই নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্প দ্বারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। এমনি আর গ্রামীণ লোকশিল্পী আজ লুপ্তপ্রায় হলেও কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশিকাঁথা। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশিকাঁথা তৈরি রেওয়াজ ছিল। একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতেও কমপক্ষে 6 মাস লাগত। বর্ষাকালে যখন চারদিকে পানি টই টই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারে কাজ সাঙ্গ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে ফাটি বিছিয়ে ফানের বাটাটি ফাঁসে নিয়ে মেলে বসতেন। এই বিচিত্র নকশা
তুলা কাঁচা সেলাই করতেন। ফটসিরাও সুযোগ পেলে আসত গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনি একটি কাঁথা সেলাই কত গল্প করে হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতক শুকনো সেলাই আর রং বেরঙের নকশা আর জন্যই নকশিকাঁথা বলা হয় না, বরং কাঁথার আর প্রতিটি সূচের ফুলের মধ্যে লুকিয়ে আছে একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশে লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করছি। নারায়ণগঞ্জ জেলায় নাওডাপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। শতাব্দীকাল ধরে এই তাঁত শিল্প বিস্তার লাভ করেছে। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এ এলাকায় বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে আর্দ্রতার সৃষ্টি হয়। তা জামদানি বুনার জন্য শুধু উপযোগী নয়, বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং পরিস্থিতির জন্য এবং অতীতের তাঁতিদের তাঁত শিল্পই নয়, বর্তমানের বড় বড় কাপড়ের কলকারখানাও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে। কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামে প্রস্তুত খাদি বা খদ্দরের সমাদর শুধু গ্রাম জীবনেই নয়, শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে। খাদি কাপড়ের বিশেষত্ব আছে এই সবটাই হাতে প্রস্তুত। তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে, এদের বলা হয় কাটুনি। এই গ্রামে বাড়ির আশেপাশে তুলার আর গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সে কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তার সাফল্যের স্বাক্ষর এই খাদি। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান, রামগড় এলাকার চাকমা, কুকি ও মোরং মেয়েরা এবং সিলেটের মাসিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্ত্র বুনে
থাকে। এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়। বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তেজসপত্র। প্রথমে মাটি চাপ করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা। ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে। তখন উপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেলতে ভেতর থেকে বেরিয়ে আসে বদনা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। তারপর এইগুলো পালিশ করা হয়। এই ধরনের বাসনে নানা রকম ফুল, পাতার নকশা বা ফরমাশকারীর নাম খোদাই করা থাকে। এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে তামা, পিতলের ঘড়া, তালা, ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায়। পোড়ামাটির কাজে ঐতিহ্য এ দেশে বহু যুগের মাটির কলস, পাতিল, এমনকি ফুলদানি, বইয়ের বাট, রসের টিলা, সন্দেশ ও পিঠার ছাঁচ, টেপা, পুতুল, হিন্দু সম্প্রদায়ে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়বার আর কাজে কুত্তা বেড়ে অতিজন গুন্ডা। আরে কুত্তা চালা বলে না, আর ওই 12 মিনিট হয়ে গেছে। করে দে 12 মিনিট ধৈর্য ধরলি তুই। ও আল্লাহ তো উঠে 56 সেকেন্ড, তাহলে অর্থাৎ